হ্যালো স্টুডেন্টস, আমার নাম দেবাঞ্জন চক্রবর্তী এবং আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের এই চ্যানেলে আমরা ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের আগের আলোচনার বিষয়গুলির কন্টিনিউয়েশন, অর্থাৎ লিকুইডস অ্যান্ড এর প্রপার্টিজ। লিকুইডস অ্যান্ড প্রপার্টিজ এর মধ্যে আজকে আমরা পড়ব সারফেস টেনশন। তো শুরু করা যাক। সারফেস টেনশন কি বোঝার জন্য আমাদের প্রথমেই তার ডেফিনেশন দেখে নেওয়া উচিত। The tension of surface film of a liquid caused by attraction of the particles in the surface layer by bulk of the liquid, which tends to minimize the surface area. অর্থাৎ লিকুইডসের একদম উপরের স্তর, একদম বাইরে যে স্তরটি উন্মুক্ত থাকে, সেই স্তরে লিকুইডসগুলি তাদের কোহিশন ফোর্সের জন্য যে অ্যাট্রাকশন অনুভূতি করে, তার জন্য তাদের নিজেদের সারফেসটা কমিয়ে নেওয়ার একটা টেন্ডেন্সি থাকে। সেই টেন্ডেন্সিকেই বলা হয় সারফেস টেনশন। সারফেস টেনশনের কিছু এক্সাম্পল আমরা দেখে নেব। সারফেস টেনশনের প্রথম এক্সাম্পল হচ্ছে রেইন ড্রপ, অর্থাৎ বৃষ্টি যখন পড়ে তখন যদি আমরা খেয়াল করে থাকি তার একটা নির্দিষ্ট শেপ আছে। সেই শেপটি পুরোপুরি স্ফেরিক্যাল না, তার পিছনে একটা লেজ থাকে, লেজের মতো অংশ থাকে। সেইটা তৈরি হয় অন্য কারণে। তার প্রধান কারণ হচ্ছে গ্র্যাভিটেশন ফোর্স যখন জলটিকে নিচে টানছে, তখন জলটির যে মোমেন্ট অফ ইনার্শিয়া থাকে, অর্থাৎ ওটার যে স্থির থাকার চেষ্টা থাকে, তার জন্যই সেই লেজের মতো অংশটা তৈরি হয়। কিন্তু যদি আমরা পারফেক্ট সারফেস টেনশন দেখতে চাই, তাহলে সেই জলটি যখন পদ্ম পাতায় পড়বে, সেই অবস্থা আমরা দেখতে পারি সেটা সম্পূর্ণ স্ফেরিক্যাল হতে পারে। বার্ডস ক্যান ড্রিঙ্ক ওয়াটার ফ্রম পন্ডস, অর্থাৎ পাখিদের জলের পুকুর থেকে জল খাওয়ার পদ্ধতিও হচ্ছে সারফেস টেনশনের জন্য কার্যকর। অর্থাৎ পাখিরা যখন জল খায় তখন পাখিরা সেই জলের সারফেস টেনশন ভেঙে দেয়, তাই তারা সহজেই জল খেয়ে নিতে পারে। রাইজ অফ স্যাপ ইন ট্রি, অর্থাৎ গাছের মধ্যে যে গাছ যে জল টেনে নেয় মাটি থেকে, সেই জল যেরকম ভাবে উপরে যায় সেটাও সারফেস টেনশনের কারণেই যেতে পারে। ক্যাপিলারি রাইজ অ্যান্ড ক্যাপিলারি সিম্পনি। ক্যাপিলারি রাইজ অ্যান্ড ক্যাপিলারি সিম্পনি আমরা পরবর্তী ভিডিওগুলিতে আলোচনা করব। তখনই আমরা দেখে নেব সারফেস টেনশনের ফলে ক্যাপিলারি রাইজ কিভাবে এফেক্টেড হয়। কালেকশন অফ ডাস্ট পার্টিকেল অন ওয়াটার সারফেস। আমরা যদি কোনো পুকুর যেটি উন্মুক্ত রয়েছে বা কোনো খোলা জলের সারফেস দেখি, তাহলে সেখানে আমরা দেখতে পাবো জলের উপর খুব ছোট ছোট যে ধূলি কণা থাকে, সেগুলো পড়ে গেলেও সেগুলো ডুবে যায় না, সেগুলি ভাসতে থাকে। তবে সেই ভাষাটার কারণ হচ্ছে সারফেস টেনশন। আমরা সারফেস টেনশনের ডাইমেনশন ফর্মুলা দেখে নেব। সারফেস টেনশনের ডাইমেনশন ফর্মুলা হচ্ছে m t⁻², অর্থাৎ m/t² আমরা লিখতে পারি। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইউনিট। সারফেস টেনশনের ইউনিট হচ্ছে নিউটন পার মিটার। নেক্সট আমরা দেখবো সারফেস টেনশন কির উপর নির্ভর করে। সারফেস টেনশন প্রথমে যেটার উপর নির্ভর করে সেটা হচ্ছে নেচার অফ লিকুইড। আমরা লিকুইডসকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, সেই ভাগগুলি আমরা পরবর্তীকালে যখন পড়বো তখন জেনে নেব। তবে এটুকু জেনে রাখা উচিত যে আমরা লিকুইডকে সাধারণত 4 রকমে ভাগ করতে পারি: নিউটোনিয়ান ফ্লুইড, নন নিউটোনিয়ান ফ্লুইড, আইডিয়াল ফ্লুইড এবং রিয়েল ফ্লুইড। নেচার অফ সারাউন্ডিং ম্যাটার। আমরা এটা খুব ভালোভাবেই জানি যে যে কোনো লিকুইড তার সারাউন্ডিং ম্যাটারের উপর খুবই বেশি হবে নির্ভরশীল। তার কারণ হচ্ছে লিকুইডের কোনো রকম শেপ নেই, তাই আমরা যদি সেটাকে সলিডের কাছাকাছি রাখি তাহলে যেটা একরকম হবে, লিকুইডের মধ্যে রাখলে একরকম হবে এবং গ্যাসের মধ্যে ছেড়ে দিলে অন্যরকম হবে। কাইনেটিক এনার্জি and hence temperature of liquid molecules, অর্থাৎ কোন লিকুইডের কাইনেটিক এনার্জি, অর্থাৎ তার মধ্যে লিকুইডের মলিকিউলের টেম্পারেচার গুলো তার সারফেস টেনশনকে প্রভাবিত করতে পারে। নেক্সট আমরা ম্যাথমেটিক্যাল ফর্মুলাগুলি দেখে নেব। ম্যাথমেটিক্যাল ফর্মুলা দেখার আগে আমাদের তিনটে কেস দেখব বেসিক্যালি। একটা হচ্ছে ওয়াটার ড্রপলেট, একটা হচ্ছে সোপ বাবল, আর একটা হচ্ছে ওয়াটার জেট। আমরা প্রথমে দেখে নেব ওয়াটার ড্রপলেট। ধরে নিলাম এটি হচ্ছে একটি ওয়াটার ড্রপলেট যার ডায়ামিটার হচ্ছে d এবং প্রেসার ইনসাইড দ্য ড্রপলেট ইজ
অ্যাবভ আউটসাইড প্রেশার, অর্থাৎ আমরা ধরে নিলাম বাইরে অ্যাটমসফিয়ারিক যে প্রেশারটি রয়েছে সেটি 0। তো পি হচ্ছে তার সেই ড্রপলেটের। তো দেখে নেওয়া যাক প্রেশার ইনসাইড ওয়াটার ড্রপলেটের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। পি প্রেশার ইনসাইড দ্য ড্রপলেট অ্যাবভ আউটসাইড প্রেশার, অর্থাৎ বাইরে যে অ্যাটমসফিয়ারিক প্রেশারটি আছে পি হচ্ছে তার থেকে সামান্য বেশি। তার প্রধান কারণ হচ্ছে যদি পি তার থেকে কম হয় তাহলে অ্যাটমসফিয়ারিক প্রেশারের জন্য সেটি ডায়ামিটার কমিয়ে দেবে, এবং যদি পি দরকার থেকে বেশি হয় তাহলে এটি আর স্ফিরিক্যাল শেপে রাখতে পারবে না, সেটি সারফেস টেনশনকে ভেঙে দিতে পারে। ডি হচ্ছে ডায়ামিটার অফ ড্রপলেট, আর সিগমা হচ্ছে সারফেস টেনশন অফ দি লিকুইড। তো দেখে নেওয়া যাক প্রেশার ফোর্স কি। প্রেশার ফোর্স বলতে আমরা এখানে বলছি যে লিকুইডটি বাইরের দিকে কতটা প্রেশার দিচ্ছে। লিকুইডটি বাইরের দিকে প্রেশার দিচ্ছে পি ইন্টু পাই বাই 4 ডি স্কোয়ার, অর্থাৎ আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি লিকুইডটি তার বাইরের সারফেস যে প্রেশারটি দিচ্ছে সেটি হচ্ছে পি ইন্টু পাই বাই 4 ডি স্কোয়ার। সেকেন্ড আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সারফেস টেনশন অ্যাক্টিং সার্কামফারেন্স, অর্থাৎ এই যে রেখাটি রয়েছে বা অর্থাৎ পরিধি রয়েছে সেই পরিধিতে সারফেস টেনশন কতটা প্রয়োগ হচ্ছে, সেটি হচ্ছে সিগমা ইন্টু পাই বাই ডি, পাই ইন্টু ডি। Under equilibrium conditions, these two forces will be equal and opposite. অর্থাৎ আমরা যে প্রেসার ফোর্স দেখেছিলাম সেটি যে সারফেস টেনশন দেখেছিলাম তার সঙ্গে সমান হবে কিন্তু বিপরীতমুখী, তাই জন্যই দুই সাইডে অ্যারো দেওয়া হয়েছে। তাহলে পি ইকুয়ালস টু আমরা সহজেই বের করে নিতে পারবো যদি আমরা এইটাকে এই সাইডে এনে ভাগ করে দিই, তাহলে 4 সিগমা বাই ডি হচ্ছে এটি ইকুয়েশন। তো আমাদের যদি কোনো রকম জলের ক্ষেত্রে কোশ্চেন থাকে যে একটি ড্রপলেটের প্রেশার বের করতে হবে, ডি আর সিগমা দেওয়া থাকবে, অর্থাৎ ডায়ামিটার বা সারফেস টেনশন দেওয়া থাকবে, তাহলে আমরা পি ইকুয়ালস টু 4 সিগমা বাই ডি করে সেটাকে বের করে নিতে পারি। এইখানে দেখে নেওয়া উচিত as the equation shows that with an increase in size of the droplet the pressure intensity decreases, অর্থাৎ ড্রপলেটটি যত বড় হবে তার প্রেসার ইন্টেন্সিটি তত কমে যাবে। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রেসার ইনসাইড এ সোপ বাবল। সোপ বাবলের ক্ষেত্রে একটুখানি আলাদা হয়, তার কারণ হচ্ছে সোপ বাবলে আমরা দুটো সারফেস দেখতে পারি, একটি হচ্ছে আউটার সারফেস অর্থাৎ এই যে বাইরে যে সারফেসটি রয়েছে সেটি, একটি হচ্ছে ইনার সারফেস অর্থাৎ এই ভিতরের যে সারফেসটি রয়েছে সেটি। তো এইখানে প্রেসার ফোর্স যেরকম ছিল সেরকমই থাকছে, তার কারণ হচ্ছে এর ভিতরে অ্যাটমসফিয়ারিক প্রেসারটা যে প্রেসার দিচ্ছে সেই প্রেসারও দিচ্ছে, তার সঙ্গে এই যে লিকুইড ফিল্মটা রয়েছে সেই ফিল্মটা একটা নির্দিষ্ট প্রেসারই বাইরের দিকে দেবে, এবং তার উপর সারফেস টেনশন যে অ্যাক্ট করছে সেটি 2 গুণ হয়ে যাবে, তার কারণ হচ্ছে যেহেতু এটা দুখানা সারফেস রয়েছে। সো এক্ষেত্রে আমরা খুব সহজেই বুঝতেই পারছি যে আমরা আগেরবার ওয়াটার ড্রপলেটের ক্ষেত্রে রেখেছিলাম পি ইকুয়ালস টু 4 সিগমা বাই ডি হয়েছিল, সেখানে 8 সিগমা বাই ডি হবে। এখানে দেখে নেওয়া উচিত আমাদের স্টেটমেন্টটি, since the soap solution has a very high value of surface tension sigma, even with small pressure of blowing a soap bubble tends to grow it larger in diameter, অর্থাৎ সোপ বাবলকে আমরা যদি সামান্যতম ব্লো করি অর্থাৎ ফুয়ো দিই তাহলেও সেটি নিজের ডায়ামিটারকে অত্যন্ত ভালোভাবে বাড়িয়ে নিতে পারবে। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ওয়াটার জেট বা লিকুইড জেট। লিকুইড জেট আমরা একটা সিলিন্ড্রিকাল শেপে ধরে নিতে পারি, তার কারণ হচ্ছে আমরা জানি যে সিলিন্ড্রিকাল শেপের এই সাইড থেকে যদি আমরা প্রেসারটি দিই তাহলে এই সাইড থেকে প্রেসারটি বেরোনোর সময় সেটি একটা সিলিন্ডার হিসেবেই বেরোতে থাকবে। তো এই ক্ষেত্রে প্রেসার ফোর্স হবে পি এল ইন্টু ডি, অর্থাৎ এটার আউটার লেয়ার প্রেসার। এটি কিন্তু সেমি জেটের প্রেসার বের করা হচ্ছে, তার কারণ হচ্ছে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের সুবিধার ক্ষেত্রে। সারফেস টেনশন হবে সিগমা ইন্টু 2L, তার কারণ হচ্ছে এই যে এলটি রয়েছে সেই এলটির ক্ষেত্রে আমরা এই এলটিকে 2 বার পাবো,
একবার এই সাইড থেকে এলটি পাবো, একবার এই সাইড থেকে এলটি পাবো। তো এখানে দুইবার সারফেস টেনশন পাওয়া যাচ্ছে। এই উপরের গোল অংশগুলিকে কিন্তু আমরা পাবো না, তার কারণ হচ্ছে এই উপরের গোল অংশগুলি কিন্তু কন্টিনিউ হতেই থাকবে, তো সেক্ষেত্রে আমরা এই গোল অংশটাকে ধরতে পারি না। তবে দেখে নেওয়া যাক কি হবে। এই দুটো ফোর্স আমরা ইকুয়াল অলরেডি জেনেছি, তার কারণ হচ্ছে যদি এই দুটো ইকুয়াল না তাহলে আইদার এটি শ্রিঙ্ক করে যাবে বা এটি এক্সপ্লোড করে যাবে। তো এক্ষেত্রে হবে P ইকুয়ালস টু 2 সিগমা বাই ডি। এই অঙ্কগুলি যদি আরো জানতে হয় তাহলে কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ, আজকের ক্লাস এই পর্যন্তই।